ক্লাস 11 সেমিস্টার 1 দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আজকে চতুর্থ পাঠের আলোচনা। এই আলোচনাতে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্নের আলোচনা হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন আছে, বর্তমানে সাধারণভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডের উপরিস্থিত আকাশের কতদূর পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বিস্তৃত বলে মনে করা হয়েছে? এটা হবে 100 থেকে 110 কিমি। প্রতিটা রাষ্ট্রে ডান দিক, বাম দিক, উত্তর দিক, পূর্ব দিক, যেই দিক হোক না কেন, একটা সীমারেখা রয়েছে। সেই রকম গগনের দিকে, উপরের দিকে একটি সীমারেখা কিন্তু প্রতিটি রাষ্ট্রের জন্য রয়েছে। সেটা কত? 100 থেকে 110 কিলোমিটার। কারা রাষ্ট্রকে সর্বাত্মক ও অভ্রান্ত বলেছেন? আদর্শবাদীরা। কারা রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলেছেন? আদর্শবাদীরা বা ভাববাদীরা। রাষ্ট্রকে একটি স্বাভাবিক ও নৈতিক প্রতিষ্ঠান বলেছেন কারা? আদর্শবাদীরা বা ভাববাদীরা। তারপরে কিছু গ্রন্থের নাম আছে, সেগুলোকে অবশ্যই ভালো করে মনে রাখবে। এলিমেন্টস অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটির লেখককে লিখক। লেকচার্স অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল গ্রন্থের লেখককে টি.এইচ. গ্রিন। এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটির লেখককে জর্জ সেবাইন। সিটি অফ গড কার লেখা? সেন্ট অগাস্টাইন। পাশবিক বল নয়, জনগণের সম্মতি রাষ্ট্রের ভিত্তি, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন টি.এইচ. গ্রিন। গ্রিন রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের বা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকর্তা হিসাবে আখ্যা দিয়েছেন, যেখানে রাষ্ট্র কিন্তু জনগণের উপর কোনোভাবে পাশবিক বল মানে দৈহিক অত্যাচার করবে না। তার পরিবর্তে রাষ্ট্র জনগণের কাছে সম্মতি চাইবে, মানে জনগণের বলে বলিয়ান হবে একটি রাষ্ট্র। এটাই চেয়েছিলেন টি.এইচ. গ্রিন। টি.এইচ. গ্রিন তাহলে আদর্শবাদী একজন তাত্ত্বিক, কিন্তু তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সম্পর্কেও আলোচনা করেছেন। তবে তিনি আত্মরক্ষার প্রয়োজনে যুদ্ধকে সমর্থন করেছেন, মানে রাষ্ট্র তার নিজের আত্মরক্ষার জন্য অবশ্যই যুদ্ধ করতে পারে। মানুষের প্রাচীনতম প্রতিষ্ঠান কোনটি? পরিবার। আমরা অন্য একটি কোশ্চেনে জেনেছিলাম অ্যারিস্টটল বলেছিলেন যে পরিবার থেকে গ্রাম এবং গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র, যেটা বিবর্তনের মাধ্যমে অনেক দিন ধরে সংগঠিত হতে হতে আজ রাষ্ট্রতে রূপান্তরিত হয়েছে। তাহলে মানুষের প্রাচীনতম প্রতিষ্ঠান কোনটা? তাহলে পরিবার, মানে সবচেয়ে প্রাচীন। রাষ্ট্র গঠনের আগেও পরিবার গঠিত হয়েছিল। রাষ্ট্রের প্রাণ কাকে বলা হয়? সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। রাষ্ট্রের মস্তিষ্ক যেমন সরকার, তেমন একটা রাষ্ট্রের প্রাণ হচ্ছে সার্বভৌমিকতা। যেমন একটা উদাহরণ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। 1947 সালের 15ই আগস্টের আগে ভারতে নির্দিষ্ট ভূখণ্ডও ছিল, জনসমষ্টিও ছিল, সরকারও ছিল, কিন্তু অন্য রাষ্ট্র কর্তৃক ভারত অধিকৃত ছিল, মানে ভারতে সার্বভৌমিকতা ছিল না। সেই জন্য 1947 সালের 15ই আগস্টের আগে ভারত কিন্তু রাষ্ট্র হিসাবে পরিগণিত হতো না। 1947 সালের 15ই আগস্টের পরে ভারতের জনসমষ্টিও আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, সার্বভৌমিকতাও আছে। এই জন্য ভারত একটি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে। তাহলে রাষ্ট্রের প্রাণ হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা শব্দটির অর্থ কি? সার্বভৌমিকতা শব্দটির অর্থ রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। সার্বভৌমিকতা কি বিভাজ্য? না, সার্বভৌমিকতা বিভাজ্য নয়, অবিভাজ্য। সার্বভৌমিকতা যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা নষ্ট হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। তাই বলে এই মনে করা উচিত নয় যে বর্তমান দিনে ভারতের অভ্যন্তরে যে মানে বিভিন্ন রাষ্ট্র, ভারতকে দিয়েই আমরা আলোচনা করছি, ভারতের অভ্যন্তরে যে প্রথা, রীতিনীতি, জনমত রয়েছে, সেগুলাকে সরকার উপেক্ষা করতে পারে না। আবার ভারত রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ধি চুক্তি করছে,
এবং আন্তর্জাতিক আইন মেনে চলছে, তার মানে এই মনে করা উচিত নয় রাষ্ট্রের বা ভারতের সার্বভৌমিকতাটা বিভাজিত হয়ে গেছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে সরকার যে জনগণের কথা রীতিনীতিকে মেনে নেয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সন্ধি চুক্তি করে, এগুলোর মানে এই নয় যে রাষ্ট্রের সার্বভৌমিকতাটা বিভাজিত হয়ে গেছে। পরের কোশ্চেন, কোন তত্ত্বে বলা হয়েছে রাষ্ট্র পৃথিবীতে একটি ঐশ্বরিক প্রকাশ? ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব। এই তত্ত্বটা আমরা আগে আলোচনা করে এসেছি। তো এখানে বলা হয়েছে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে। ঈশ্বর রাষ্ট্রের একজন প্রতিনিধি পাঠিয়েছেন যার নাম রাজা, বা যাকে আমরা রাজা হিসাবে জানি, এবং রাজার আদেশই হবে আইন। তিনি অন্য কারো কাছে, মানে ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে কোনোভাবে তার কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। এই বিষয়টা আমরা আগে একটা কোশ্চেনে আলোচনা করেছি। রাষ্ট্র আত্মীয়তা ভিত্তিক সমাজ থেকে উদ্ভূত হয়েছে এবং বিকশিত হয়েছে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে। এই তত্ত্বটি কোন মতবাদের? এটি হচ্ছে বিবর্তন তত্ত্ব বা বিবর্তন মতবাদ আছে সেই মতবাদের। এইখানে বিবর্তন যে মতবাদ, আমরা এর আগে অনেক কোশ্চেন আলোচনা করেছি, কিন্তু কোশ্চেনগুলো ভেরিয়াস টাইপের, অন্যান্য টাইপের, সেই জন্য কোশ্চেনগুলো একবার করে ঝালিয়ে নেওয়া বা দেখে নেওয়া। ঐশ্বরিক উৎপত্তি তত্ত্বে প্রাথমিক সমালোচনাটা কি? মানে ঐশ্বরিক মতবাদের সমালোচনা কি? ঐশ্বরিক মতবাদের সমালোচনা হচ্ছে ঐতিহাসিক প্রমাণের অভাব রয়েছে। এই যে ঈশ্বর কর্তৃক রাষ্ট্রের সৃষ্টি, রাজা ঈশ্বরের প্রতিনিধি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইতিহাসে কোন রকম কোনো প্রমাণ নেই। এই জন্য এই ঐশ্বরিক মতবাদটাকে একটা কাল্পনিক মতবাদ বলা হয়েছে। আর সমালোচনাটা কি হয়েছে? ঐতিহাসিক প্রমাণের অভাব, এর কোনো ইতিহাসে প্রমাণ নেই। কোন তত্ত্ব প্রস্তাব করে যে সফল যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল? বলপ্রয়োগ তত্ত্ব। সফল যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। খাদ্য সংকট, বাসস্থানের সংকট দেখা দেওয়ার জন্য একটা জনগোষ্ঠী অন্য একটি জনগোষ্ঠীর উপর আক্রমণ করে। এইভাবে বিভিন্ন জনগোষ্ঠীর উপর আক্রমণ চালাতে থাকে। এইভাবে একজন জনগোষ্ঠী বা একটি জনগোষ্ঠী অনেকটা জায়গা জুড়ে তার নিজের আধিপত্য বা কর্তৃত্ব বজায় করতে সক্ষম হয়, তখনই সৃষ্টি হয় রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রটা সৃষ্টি হলো কিভাবে? যুদ্ধের মাধ্যমে, বলপ্রয়োগ মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে। আর তাহলে বলপ্রয়োগ তত্ত্বের মূল বিষয় হচ্ছে যুদ্ধ। এইখানে ভলতেয়ার একটি কথা বলেছিলেন, প্রথম রাজাই ছিলেন ভাগ্যবান যোদ্ধা। এটা ভলতেয়ারের উক্তি বলপ্রয়োগ তত্ত্ব সম্পর্কে। ম্যাকিয়াভেলির মতে রাজনীতির শেষ লক্ষ্য কি? ম্যাকিয়াভেলির মতে রাজনীতির শেষ লক্ষ্য হবে ক্ষমতা। কে ডিসকোর্স অন দ্য লিভি গ্রন্থটি লিখেছেন? নিকোলো ম্যাকিয়াভেলি। এটা ম্যাকিয়াভেলির লেখা একটি বই। কারা সামাজিক চুক্তি তত্ত্বের সঙ্গে যুক্ত? টমাস হবস, জন লক, জ্যাঁ-জাক রুসো। তবে তিনটে নাম দেওয়া আছে। তিনটি নামই দেওয়া থাকতে পারে অপশানে, দেওয়ার পর বলা থাকতে পারে চতুর্থ নাম্বার অপশানে যে উপরের সবগুলি, বা এখানে তিনটি নামের জায়গায় একটি নাম দেওয়া থাকতে পারে, দেওয়ার পর বলা থাকতে পারে সামাজিক চুক্তি মতবাদের দার্শনিক কে। তাহলে যে কোনো একটি নাম দেওয়া থাকলে তোমরা অবশ্যই সেটা সঠিকভাবে নির্বাচন করতে পারবে বা গোল করতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন তত্ত্ব অনুসারে রাষ্ট্রগুলি কর্তৃক সহ পরিবার থেকে উদ্ভূত হয়েছে? এটা হচ্ছে পুরুষতান্ত্রিক তত্ত্ব। রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা? সামাজিক চুক্তি মতবাদীরা। এই কোশ্চেনগুলো সব আলোচনা করা হয়েছে অন্যভাবে, দেখবে। পরে কোশ্চেন, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? এখানে আছে হবস, তাহলে এর সঙ্গে লক হবে। রুসো আছে, তাহলে রাষ্ট্র হচ্ছে চুক্তির ফলেই সৃষ্টি হয়েছে। হবস, লক, রুসো এরা তিনজনেই মনে করেন। কোন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটি গ্রহণে রাজি ছিলেন না? আচরণবাদীরা। এটা কিন্তু আমরা আলোচনা করেছি। আচরণবাদীরা পরেই আছে কোশ্চেনটা। আচরণবাদীরা
রাষ্ট্রের পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করেছিলেন? রাজনৈতিক ব্যবস্থা। কোন আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেন? ডেভিড স্টোন। কারণ রাষ্ট্র সম্পর্কিত যে 145টি সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলির মধ্যে একটির সঙ্গে আরেকটির কোনোভাবে কোনো মিল নেই। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টোন রাষ্ট্র কথাটি বাদ দিয়ে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করেছিলেন। রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় বলেছেন কে? হেগেল। তাহলে হেগেলের মতে একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে যদি সে রাষ্ট্রের মধ্যে থাকে। রাষ্ট্রই তাকে সমস্ত রকম স্বাধীনতা অধিকার প্রদান করবে। মানে একজন ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন হবে রাষ্ট্রের মধ্যে থাকলেই। কোনটি রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সার্বভৌমিকতা। তাহলে সার্বভৌমিকতা হচ্ছে একটি রাষ্ট্রের প্রাণ। যদি একটা শরীরে প্রাণ না থাকলো তাহলে সেটা কি আর শরীর, জীবন? কোনোভাবেই সম্ভব নয়। একটা রাষ্ট্রের সরকার মানে মাথা রয়েছে কিন্তু তার প্রাণ নেই, সে কি জীবিত? না, মৃত। তাহলে রাষ্ট্রের একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা। তার কোশ্চেন হতে পারে যে পশ্চিমবঙ্গ আছে, হয়তো কোশ্চেনগুলো আলোচনা হবে। পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র না রাজ্য? বাংলাদেশ একটি রাষ্ট্র না রাজ্য? সেগুলো নিয়ে আলোচনা হবে। পরের কোশ্চেন, সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজার উপর রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। উক্তিটি কার? বোঁদা। বোঁদার রচিত কোন গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়? মানে বোঁদার লেখা একটি বইয়ের নাম সিক্স বুক অফ কমনওয়েলথ। এই বইটাতে বোঁদা প্রথম সার্বভৌমিকতা সম্পর্কে আলোচনা করেছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো শুধুমাত্র 11-এর জন্য নয়, অন্যান্য ক্লাসের পরীক্ষার জন্য লাগে, সেই জন্য এইভাবে বিস্তারিত আলোচনা করা। এইটি 11-এর দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠের 30টি এমসিকিউ আলোচনা। ঠিক আছে, দেখবে, পড়বে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।